40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই হচ্ছে প্রাপ্ত নম্বরগুলো বার্ষিক পরীক্ষার। এখন আমাদের এই উদ্দীপক থেকে মোট 10টা প্রশ্নের সমাধান করব আমরা। তো প্রথম প্রশ্ন হচ্ছে অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন চলকের সংজ্ঞাসহ উদাহরণ দাও। সংজ্ঞাসহ উদাহরণ। তাহলে আমরা যদি এদের সংজ্ঞাসহ উদাহরণ দেখি, তাহলে বিষয়টা হচ্ছে বিচ্ছিন্ন চলক কোনগুলা? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তারাই বিচ্ছিন্ন চলক। যে সকল চলকের মান কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, যেমন মানুষের সংখ্যা, পাখির সংখ্যা। তুমি কি বলতে পারবে যে 7.5টা মানুষ বা 2.3 জন মানুষ? মানুষের সংখ্যা কি কখনোই ভগ্নাংশ বা দশমিকের সংখ্যায় হয় না, সেটা অবশ্যই হতে হবে কিসে? পূর্ণ সংখ্যায়। আবার পাখির সংখ্যা কখনো তো বলা যায় না 3.5 জন মানুষ, 4.5 জন মানুষ, এটা অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। অবশ্যই কি বিচ্ছিন্ন চলক যেটা সেটা কি পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন মানুষের সংখ্যা, পাখির সংখ্যা, তো এরা কি হয় না কখনো ভগ্নাংশ অর্থাৎ কি দশমিকের হয় না। এরপরে অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হয়, যে কোনো বাস্তব সংখ্যা হয় তারা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, তারপরে লিখতে পারো কি ওজন। এদের ক্ষেত্রে কি হয়, এরা পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা দুইটাই হতে পারে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কি দুইটাই হতে পারে। তো যেমন তুমি যদি বয়সের কথা চিন্তা করো, তো কখনো কখনো বলো কত 7.5 বছর, এক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো কত 3.5 ইয়ার, যে 7.5 বছর। আবার উচ্চতা আমরা বলি মনে করো 154.7 সেন্টিমিটার কারো কারো উচ্চতা হয়। আবার ওজন হয় যেমন 48 কেজি 200 গ্রাম, এরকম হয়, ঠিক না? তো যেসব সংখ্যাগুলো ভগ্নাংশের হয় তারা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, আর যারা বিচ্ছিন্ন চলক হয় তারা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এদের ক্ষেত্রে কোনো দশমিকের সংখ্যা অর্থাৎ ভগ্নাংশের সংখ্যা হওয়া যাবে না। তারপরে যদি বলি আমরা খেলোয়াড়ের সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা কোন চলক? অবশ্যই সেটা বিচ্ছিন্ন চলক, কারণ খেলোয়াড়ের সংখ্যা তো কখনোই দশমিকে হতে পারে না। আমরা কি কখনো বলতে পারি যে 3.5 জন খেলোয়াড়? 3.5 জন খেলোয়াড়, এটা কখনোই সম্ভব না। হয় 3 জন খেলোয়াড় বলতে হবে, না হলে কত 4 জন খেলোয়াড় বলতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক, আর এ হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। তো এরপর আসি আমরা 2 নম্বর সমস্যায়। তো 2 নম্বর সমস্যা বলা হচ্ছে উদ্দীপকের উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো। তাহলে এরকম কোনো উপাত্ত থেকে আমরা কিভাবে পরিসর নির্ণয় করব সেটাই দেখব। তো আমরা পরিসরের সূত্র জানি কি, পরিসর সমান সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই যে আমি সর্বোচ্চ সংখ্যার কথা বললাম এবং সর্বনিম্ন সংখ্যার কথা বললাম, এগুলো কোথায় পাবো আমরা? এগুলো আমরা অবশ্যই উদ্দীপকের উপাত্তে পাবো। তো আমাদের দরকার কিসের মান? সর্বোচ্চ সংখ্যা, তারপরে দরকার কি সর্বনিম্ন সংখ্যা। তো আমাদের এখান থেকে কি সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমরা দেখি যে 78 উপরে কেউ আছে কিনা। 99, হ্যাঁ 99, তারপরে 99 উপরে কেউ আছে কিনা? 99 উপরে কি এখানে কেউ নাই। তাহলে আমাদের হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99, তারপরে মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এবার আমরা এখান থেকে দেখি তো সর্বনিম্ন সংখ্যা কে আছে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 78, নিচে কি আছে 68, নিচে 61 আছে, 61। তারপরে তুমি খুঁজতে থাকো 61 নিচে আর কেউ আছে? 61, না 61 নিচে আর কেউ নাই, তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 61। তাহলে আমি লিখলাম কত? 61 আর প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এগুলো আমি ইংলিশে লিখেছি সুতরাং এইটাকে ইংলিশ করে দিই। তাহলে 1 এ হচ্ছে 1। তাহলে বিষয়টা হচ্ছে যদি আমি 99 থেকে যদি 61 মাইনাস করি তাহলে আসে কত? 38। তাহলে আসে কত? 38 আর সাথে প্লাস 1, তার মানে পরিসর হচ্ছে কত? 39। পরিসর হচ্ছে 39। এবার পরিসর নির্ণয় করলাম। এবার আমাদের 3 নম্বর সমস্যা হচ্ছে কি, শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান কি 8 ধরে গণসংখ্যার নিবেশন সারণী। তাহলে এখন গণসংখ্যা নিবেশন সারণীর আগে সবার আগে আমাদের জানতে হবে কি শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা পেলে আমরা কি পাবো? গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে আমরা জানি শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর, উপরে হয় পরিসর ভাগ নিচে হয় কি শ্রেণী ব্যবধান। তো একটু খেয়াল করো, এখানে প্রশ্ন বলছে কি
শ্রেণী ব্যবধান 8 নিয়ে কি 8 ধরে, তাহলে আমরা পেলাম শ্রেণী ব্যবধানের মান হচ্ছে কত 8, আর এই যে পরিসরটা পেলাম কত 39, পরিসর পেলাম 39। তাহলে আমরা যদি এই 39কে 8 দ্বারা ভাগ দেই, 39/8, তাহলে আসে কত, তাহলে আসে আমাদের 4.875। এইটাকে সবসময় পূর্ণ সংখ্যা, যেটা শ্রেণী সংখ্যা বের করব সেটাকে সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তাহলে এইটাকে আমরা ইকুইভ্যালেন্ট ইকুয়াল, এটার নাম কি ইকুইভ্যালেন্ট ইকুয়াল, অথবা বাংলা হচ্ছে কি প্রায় সমান, এটাকে আমাদের পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তাহলে 4.875 এটাকে পূর্ণ সংখ্যা করলে আমাদের হবে 5, মানে আমার এই যে এই ঘরটার সাথে কি 1 বৃদ্ধি করতে হবে, দশমিকের পরে সামথিং আসা মানে এই ঘরের সাথে আমি কি 1 বৃদ্ধি করে পূর্ণ সংখ্যা করব। তাহলে আমরা যে নিবেশন সারণী পাবো, এই যে প্রশ্ন বলা হচ্ছে শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, ঠিক না? এখন যে নিবেশন সারণী পাবো সেই নিবেশন সারণীর শ্রেণী সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ সেই নিবেশন সারণীতে বক্সের মূল ঘর হবে 5টা, আর সবসময় মূল ঘরের সাথে অতিরিক্ত 2টা ঘর লিখতে হবে, কি অতিরিক্ত 2টা ঘর, তাহলে হবে কত টোটালে 7টা ঘর হবে নিবেশন সারণীতে, কি টোটালে তাহলে 7টা ঘর হবে। চেষ্টা ছিল শ্রেণী সংখ্যা নির্ণয়, সেই শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম। আমরা দেখলাম শ্রেণী সংখ্যা থেকে আমাদের মূল ঘর লাগে 5টা, এবং বলেছিলাম সবসময় অতিরিক্ত 2টা ঘর লিখতে হবে, একটা ঘর উপরে একটা ঘর নিচে, অতিরিক্ত সবসময় 2টা ঘর লিখতে হবে। তো যেহেতু গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে বলছে, তাহলে আমাদের ঘরটা ঠিক এইরকম হবে। আমি সময় সুবিধাতে কি আগে এগিয়ে নিয়েছি, প্রথমে লিখলাম শ্রেণী ব্যবধান, তারপরে লিখলাম টালি, তারপরে লিখলাম কি গণসংখ্যা, তারপরে লিখলাম আমি গণসংখ্যা। তো একটু খেয়াল করো, এই যে 1 2 3 4 5 এ হচ্ছে 5টা হচ্ছে মূল ঘর, অতিরিক্ত হেডলাইন লেখার জন্য উপরে একটা ঘর এবং নিচে মোট লেখার জন্য কি আরেকটা ঘর। তাহলে একটু এদিকটা লক্ষ্য করো, শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা জানি সর্বনিম্ন সংখ্যা ছিল কত 61, তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা লিখব, যেহেতু শ্রেণী ব্যবধান 8 ধরতে বলছে, কত ধরতে বলছে 8 বা 8 ধরতে বলছে। তাহলে একটু খেয়াল করো 61 থেকে 68, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 61 থেকে 68 তো 7, ঠিক না? অনেকে ভাবতে পারো এই জায়গাটা 7, কিন্তু মনে রাখবা পরিসংখ্যানের অঙ্ক করার ক্ষেত্রে যখন এই ব্যবধানটা লিখবা, তখন যেই সংখ্যা থেকে লিখতেছো সেই সংখ্যাটাও গণতে হবে, তাহলে একটু খেয়াল করো, যেহেতু 8 ব্যবধান বলছে, যে 61 থেকে 68 8 ব্যবধান কীভাবে আমরা দেখি, 61 সহ গুনতে হবে, যেহেতু সংখ্যাটা আছে 61 62 63 64 65 66 67 68, 8 করে কত পেলাম 68, তাহলে 61 থেকে 68 হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। আবার এইগুলোর জন্য আবার 68 আমরা ধরে ফেলেছি, এবার 69 থেকে আবার এইভাবে 8 করে গুনলে কত তুমি 76 পাবে, আবার 76 তো ধরে ফেলেছি, এবার 77 থেকে 8 করে গুনলে 84 পাবে, এরপরে 85 থেকে 92 এবং 93 থেকে 100, এভাবে আমি 8 করে গুনে অবশ্যই কি যেই সংখ্যাটা থেকে লিখতেছো সেই সংখ্যাটা গণনা করতে হবে। তুমি ভাবতে পারো 68 থেকে 67 গেলে তো 7 থাকে, তার মানে কি আমি 7 গুণ নিয়েছি, না, তার মানে আমি কি 8 গুণ নিয়েছি, যেহেতু এখানে কি 61 গণনা করতে হবে। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে এরপর আসি, হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 8 করে। এক্ষেত্রে কি ওই যে শ্রেণী ব্যবধান প্রশ্নে বলা হচ্ছিল, যদি প্রশ্নে বলতো শ্রেণী ব্যবধান 5, তাহলে 5 করে নিতা। গণসংখ্যার ক্ষেত্রে কি শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি আমাদের নিচে যেহেতু শ্রেণী ব্যবধান লিখতে হয়, তখন সেক্ষেত্রে কি 5 দিতে হতো, যদি প্রশ্নে বলতো 5, প্রশ্নে যত বলে শ্রেণী ব্যবধান অত দিতে হয়। আর যদি প্রশ্নে ইনকেস বলে দেওয়া না থাকে, তাহলে যদি তোমার পরিসরের মানটা 50-এর উপরে আসে, সেক্ষেত্রে তুমি 10 করে ব্যবধান ধরবে, শ্রেণী ব্যবধানটা 10 ধরবে। আর যদি 50-এর নিচে আসে, তাহলে মোটামুটি 5 ধরলেই উত্তরটা কভার হয়। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে এই তো লিখলাম। এবার আমরা এখান থেকে কি করব, গণসংখ্যাটা তৈরি করব। তো আমরা আসলে অনেকের একটা ধারণা কি হয়, এই যে এখান থেকে এরা কি করে 61 থেকে 68, এখান থেকে খোঁজে 61 থেকে 68 কয়টা আছে, এরপরে খুঁজে কি গণনা করে এখানে লিখে, কিন্তু না, আমরা একটা শর্টকাট প্রসেসে করব, তাহলে কি উত্তরটা আমরা শর্টকাটে পেয়ে যাব। তো এবার খেয়াল করো, আমরা যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যাটাকে কি কাজে লাগাবো। প্রথমে আসি আমরা 68-র কাছে, এবার আমাদের টার্গেট হচ্ছে 68 কোন ঘরে পড়ে, 68 নিশ্চয়ই এই ঘরে পড়বে, এই যে প্রথম ঘরে 61 থেকে 68, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা ছিল কত 78 কোন ঘরে পড়ে 77 থেকে 84 এই ঘরে, ঠিক না? 77 78 79 80 81 82 83 84 প্রত্যেকে তো এই ঘরে আছে, তার মানে কি আমাদের 78টা পরে কোন ঘরে, 78টা পরে এই ঘরে, তাহলে আমরা লিখলাম একটা টালি, তাহলে আমার 78 কাজ শেষ। এইভাবে 68 কোন ঘরে পড়ে, 68 পরে এই ঘরে, তাহলে লিখলাম আরেকটা টালি। এরপরে 61 কোন ঘরে পড়ে, 61 তাও পরে এই ঘরে, তাহলে লিখলাম আরেকটা টালি। তারপর 99 কোন ঘরে পড়ে, 99 পরে একদম আমাদের শেষের ঘরে, তাহলে লিখলাম আরেকটা টালি। এবার 69 কোন ঘরে পড়ে, 69 পরে এই যে এই ঘরে, তাহলে লিখলাম আরেকটা টালি।
এরপর 69 পরে 80 কোণ করে পরে 80 পরে এই ঘরে, তাহলে লিখলাম আরেকটা টালি। তারপরে 83 কোণ করে পরে তাও কি এই ঘরে 83 পরে। তারপরে হচ্ছে 75 কোণ করে পরে 75 পরে এই যে এই ঘরে, 75 পরে এই ঘরে। তারপরে 62 কোণ করে পরে 62 পরে এই ঘরে। তো যেই ঘরে পরে সেই ঘরে কি আমি একটা একটা করে টালি আঁকি। আচ্ছা 62 পরে আসে কি 65, তাও কি এই ঘরেই পড়ে। তারপরে আসে কত 77, 77 কোণ করে পরে 77 পরে এই ঘরে, তাহলে 65 পরে আমি কি 77। এবার আসে কত 85, 85 কোণ করে পরে এই ঘরে। তারপরে আসে তোমার 75, 75 কোণ করে পরে 75 পরে এই যে এই ঘরে, তাহলে আমি লিখলাম 75 এই ঘরে। আচ্ছা এরপরে 82 কোণ করে পরে 82 পরে আমাদের এই যে 84 যেহেতু এই ঘরে, তার মানে 82। একটু সতর্কের বিষয়, যখন 5টা দাগ হয় তখন এটাকে এইভাবে লিখতে হয়। 5টা দাগের ক্ষেত্রে কি এইভাবে লিখতে হয়। তো আমি সময় বাঁচানোর সুবিধার্থে এই প্রত্যেকটাকে এইভাবে কি তোমরা লিখবা। আমি সময় বাঁচানোর সুবিধার্থে এখন মানগুলো সব বসিয়ে দিব। এভাবে গণনা করে দেখলাম যে যেই ঘরে পড়ে তাকে সেই ঘরে টালি দিয়ে আমরা কি টালিগুলোর ফলাফল যোগ করে এখানে বসিয়েছি। যেমন এই ঘরে দেখলাম 6টা টালি পড়ে, অর্থাৎ এই ঘরের সংখ্যা আছে কত 61 থেকে 68 সংখ্যা আছে 6টি। এই যে এই সেটে অর্থাৎ এই উপাত্তের সংখ্যা আছে কয়টি 6টি, সেই 6 লিখলাম এখানে। তারপরে এখানে আছে 9টি, লিখলাম 9 এখানে। এখানে আছে 14টি, লিখলাম 14 এখানে। এইভাবে 85 থেকে 92তে ফেলাম কয়টি 8টি, লিখলাম এখানে। এবং 93 থেকে 100তে ফেলাম 3টি, লিখলাম এখানে। তো এইভাবে আমাদের নিবেশন সারণী তৈরি করতে হয়। এবার মোট হচ্ছে কত দেখো তো, যেহেতু প্রশ্নে বলছে, এই যে প্রশ্নে বলা হয়েছে কত 40 জন, তার মানে নিশ্চয়ই মোট কত আসবে 40 আসবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 9 6 15, 15 আর 14 কত আমাদের 15 14 হচ্ছে 29, 29 8 কত 37, 37 3 কত 40, তার মানে আমাদের টোটাল আসছে 40। আর আমাদের প্রশ্ন বলে দেওয়া ছিল যে 40 জন শিক্ষার্থীর নাম্বার ছিল, তার মানে উত্তরটা আমাদের সঠিক। মোট দেখলাম আমরা কত আসে 40 আসে। তো এই ছিল শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি।